সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সারা দেশের নদী দূষণ মুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ঢাকার চারপাশে নৌপথ সচলের উদ্যোগ। বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবে না পুলিশ, রাজশাহীতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দ্রুত চুক্তির শর্তে ইরানে হামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নৌপথ দূষণমুক্ত করে ব্যবহার উপযোগী করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে নৌপথ উন্নয়ন সংক্রান্ত সভায় এই নির্দেশ দেন তিনি। পরে সড়ক ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদীতে বৃত্তাকার নৌপথ চালুর বিষয়ে সরকার কাজ করছে। এই নৌপথে আওয়ামী লীগ সরকারের আমলে 10 বছরে 57 কোটি টাকা ক্ষতি হয়েছে। এবার সেটি পর্যালোচনা করে প্রকল্প নেওয়া হবে। সরকার ঢাকার চারপাশে 110 কিলোমিটার নৌপথে ওয়াটার বাস চালুর পরিকল্পনা করছে বলে জানান নৌমন্ত্রী। হুতি বিদ্রোহীদের প্রতিরোধে গঠিত সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বলেছেন, এই জোটে যোগ দেওয়ার উদ্দেশ্য ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি এসব জানান। বাব আল মানদেব প্রণালী লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত এবং আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ সুরক্ষায় নতুন একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব। মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামের এই জোটে রয়েছে বাংলাদেশ সহ 14টি দেশ। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, হুতি বিদ্রোহীদের প্রতিহত করতেই সৌদি নেতৃত্বাধীন এই জোটে রয়েছে বাংলাদেশ। তার দাবি, এটি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পদক্ষেপ নয়। Relationship between Dhaka and Riyadh will be a strategic one. It will be a very strong relationship. Anytime Saudi Arabia মানে সিকিউরিটির ক্ষেত্রে কোনো সহযোগিতা সৌদি আরবিয়া চায়, এই স্ট্রং অ্যাটাচমেন্ট থেকে বাংলাদেশ from a moral ethical point of view will always, as one of the largest Muslim countries in the world, will always respond. এছাড়াও এই উপদেষ্টা জানান, বাংলাদেশের মাটি যেন আন্তর্জাতিক শক্তিদের কনফ্লিক্ট জোন না হয় সে বিষয়ে সজাগ রয়েছে সরকার। আমরা বাংলাদেশের মাটি অথবা আমাদের স্পেসটা কোনোভাবে যাতে কেউ কনফ্লিক্টিং বা সাংঘর্ষিক কোনো কিছুতে we won't let it be used for that purpose. Becoming a strong investment partner of China. So similarly with Western business investment, we will do the same. সার্জিও গরের সাম্প্রতিক সফর বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক হবে বলেও জানিয়েছেন এই উপদেষ্টা। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী হিসেবে পুলিশ কাজ করবে না। পুলিশকে হতে হবে জনগণের বন্ধু ও নিরাপত্তার প্রতীক। সকালে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে 27তম বিসিএস পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই সময় তিনি সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত ব্যাগকে কেন্দ্র করে সৃষ্ট কথিত বোমা আতঙ্ক নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান। বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছি, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। গত 17 বছর বিরোধী দলের থেকে যারা নির্যাতনের শিকার হয়েছিলেন, ক্ষমতায় এসে তারাই আবার বিগত ফ্যাসিবাদী সরকারের রূপ ধারণ করে একই পথে হাঁটছে, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া গণ আকাঙ্ক্ষার প্রতিফলন পাশ কাটিয়ে গেলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন 11 দলের শীর্ষ নেতারা। এই জুলাই কেন হয়েছিল
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রবিবার দুপুরে রাজধানীর প্রেস ক্লাবে জান দিব জুলাই দিব না শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি। এতে অংশ নেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতারা। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিছু কথা বলব। জনগণের অভিপ্রায়কে অপমান ও অগ্রাহ্য করলে জনগণও এই সরকারকে প্রত্যাখ্যান করবে জানিয়ে 11 দলের নেতারা বলেন, কারো সাথে আপোষ নয়, লড়াই সংগ্রামের মধ্য দিয়েই নব্য ফেসিবাদের কবল থেকে এদেশের মানুষকে মুক্ত করা হবে। চারিদিকে শত্রু রেখে আপনি দেশ শাসন করতে পারবেন না। বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে, আপনাকে ওটা মানতে হবে। যদি না মানেন তাহলে যেই গতি জনগণের, সেই জনগণের গতি জনগণ ফেরত নিয়ে নেবে। বিএনপিতে যারা এখন বড় বড় মন্ত্রী, তারা ওই সময় আওয়ামী লীগের অনেক বড় বড় মন্ত্রীর জন্য লবিং করেছিলেন আমাদের কাছে। দীর্ঘদিন দমনপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা থাকার পরেও বিএনপি এখন বিরোধী দল দমন, দলীয় লোকদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অপপ্রচার ও চাপ প্রয়োগের পথে হাঁটছে বলে অভিযোগ করেন জামায়াত ইসলামের আমির। এখন যারা বৈষম্য করছেন সরকারে গিয়ে, মাসুল আপনাদেরকেই দিতে হবে। আমরা জানি রাজপথ আমাদের ঠিকানা, আসল ঠিকানা। সেই রাজপথে নামলে অনেক কিছু হতে পারে। যারা দায়িত্বে আছেন তাদের সমালোচনা চলবেই। দায়িত্বে যদি থাকতে চান, সমালোচনা সহ্য করার গুণও আপনাদের থাকতে হবে। গণভোটের রায় এদেশের মাটিতেই বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। মনে পড়ে মানবেন, তবে অনেক পানি ঘোলা করে মানবেন। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপনের আগামী 4 আগস্ট দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই দিন ধার্য করেন। মামলার 27 নম্বর সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী লোকমান হাওলাদার ও ইশরাত জাহান। মামলায় ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। আসামিরা সবাই পলাতক। পারিবারিক কলহের জেরে রাজধানীর কাঁঠাল বাগানে ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়িকে হত্যা করেছে এক ব্যক্তি। এ ঘটনায় শিপন নামের অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। কলাবাগান থানা পুলিশ জানায়, স্বামী স্ত্রীর মধ্যে কলহের এক পর্যায়ে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে শিপন প্রথমে তার স্ত্রীকে ছুরিকাঘাত করে, পরে শাশুড়িকেও ছুরিকাঘাত করে। ঘটনাস্থলে শিপনের স্ত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় শাশুড়িকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আগস্ট মাসের জন্য এলপি গ্যাসের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। রোববার সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে এলপিজির দাম প্রতি কেজি 133 টাকা 15 পয়সা নির্ধারণ করা হয়েছে। ফলে 12 কেজির সিলিন্ডারের নতুন খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে 1598 টাকা। জুলাই মাসে এই দাম ছিল 1528 টাকা। সেই হিসেবে চলতি মাসে দাম বেড়েছে 70 টাকা। নতুন এই দাম সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটো গ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার হবে 73 টাকা 67 পয়সা। আগের মাসে এর দাম ছিল 70 টাকা 40 পয়সা। আন্তর্জাতিক প্রসঙ্গ। দ্রুত একটি চুক্তির শর্তে ইরানের ওপর হামলা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ট্রাম্প। এতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন মাত্রার সামরিক শক্তি প্রয়োগের জন্য প্রস্তুত ছিল, কিন্তু পশ্চিম এশিয়ার কয়েকটি দেশের অনুরোধে হামলা স্থগিত করা হয়েছে। ইরান অবশ্য হুঁশিয়ারি দিয়ে বলেছে, হামলা হলে শুধু এর জবাবই দেওয়া হবে না, পুরো অঞ্চলকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়া হবে। ইরানের বিরুদ্ধে হামলায় পশ্চিম এশিয়ার কোনো দেশ অংশ নিলে তাদেরও লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক বার্তা দিয়েছে তেহরান। গাজা উপত্যকায় হামলা চালিয়ে শিশুসহ অন্তত 11 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ধ্বংস করে দেওয়া হয়েছে একটি ওষুধের গুদাম।
রবিবার ভোর থেকে গাজার দেইর আল বালা খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় হতাহতের খবর নিশ্চিত করেছে ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। আর শনিবার রাতে চালানো হামলায় দেইর আল বালায় একটি ওষুধের গুদাম ধ্বংস করা হয়। হামাসের নিরস্ত্রীকরণ ও ইসরায়েলের সেনা প্রত্যাহারের বিষয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ঘোষণার 2 দিন পরে হামলা চালিয়েছে নেতানিয়াহুর সেনারা। হামাসকে নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্যাহারের কোনো প্রশ্নই আসে না বলে জানিয়েছে ইসরায়েল। আর ইসরায়েলি সেনা প্রত্যাহার নিশ্চিতের উপর নিরস্ত্রীকরণ নির্ভর করবে বলে সাফ জানিয়ে দিয়েছে হামাস। এতে করে গাজা নিয়ে ট্রাম্পের বোর্ড অফ পিসের পরিকল্পনা বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে। শঙ্কার মধ্যেই সামনে এসেছে হামাসের অস্ত্র সমর্পণ থেকে শুরু করে ইসরায়েলি বাহিনীর সেনা প্রত্যাহার, নতুন ফিলিস্তিনি প্রশাসন ও গাজা পুনর্গঠনের রূপরেখা। গাজাবাসীর স্থায়ী শান্তি নিশ্চিতে ইসরায়েলের সেনা প্রত্যাহারের বিনিময়ে নিজেদের অস্ত্র আত্মসমর্পণে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের আওতায় ইতিমধ্যে এ বিষয়ে সমঝোতা হলেও তা বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এটিকে ঐতিহাসিক সমঝোতা আখ্যা দিলেও তা অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। এতে করে একদিকে ওয়াশিংটনের চাপ, অন্যদিকে নিজ সরকারের কট্টরপন্থীদের বিরোধিতার চরম রাজনৈতিক সংকটের কবলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিশ্চিতের উপর নিরস্ত্রীকরণ নির্ভর করবে বলে সাফ জানিয়ে দিয়েছে হামাস। এসব জটিলতা কাটিয়ে উঠে শেষ পর্যন্ত হামাসের অস্ত্র আত্মসমর্পণ শুরু হলেও তা কবে গিয়ে শেষ হবে এবং হামাস কার কাছে বা অস্ত্র আত্মসমর্পণ করবে তাই এখন দেখার বিষয়। বোর্ড অব পিসের তথ্য বলছে নতুন ফিলিস্তিনি প্রশাসনের কাছে অস্ত্র আত্মসমর্পণ করবে হামাস। এমনকি ধাপে ধাপে চলবে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং গাজায় থাকা ইসরায়েলি সমর্থিত মিলিশিয়া ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীও তাদের অস্ত্র জমা দেবে। এই প্রক্রিয়া শেষ হতে 200 থেকে 350 দিন পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে বোর্ড অব পিস। সব জটিলতা কাটিয়ে উঠে শেষ পর্যন্ত যদি হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলের সেনা প্রত্যাহার নিশ্চিত হয় তাহলে শেষ পর্যন্ত গাজার শাসনভার কার হাতে যাবে তাই এখন বড় প্রশ্ন। এক্ষেত্রে দেখা গেছে গাজা উপত্যকা পরিচালনায় ন্যাশনাল কমিউনিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা বা এনসিএজি নামে বেসামরিক প্রশাসন গঠন করা হবে। হামাসকে অকার্যকর করার মধ্য দিয়ে নতুন প্রশাসন গাজার নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে তা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। বোর্ড অব পিসের রূপরেখা অনুযায়ী নতুন প্রশাসন প্রয়োজন অনুযায়ী নতুন কর্মী নিয়োগ দেবে আর নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বিভিন্ন দেশের সদস্য নিয়ে গঠিত ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স বা আইএসএফ। এছাড়া গাজার নতুন পুলিশ সদস্যদের প্রশিক্ষণেও কাজ করবে বহুজাতিক এই বাহিনীটি। আর ইসরায়েলে আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকা পুনর্গঠন পরিকল্পনাও রয়েছে বোর্ড অব পিসের রূপরেখায়। এখানেই শেষ না, হামাস সহ গাজার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী তাদের অস্ত্র আত্মসমর্পণের পরও নতুন করে সংঘাত, সহিংসতা, মাথাচাড়া দিয়ে ওঠার ঝুঁকিও বিবেচনায় রাখা হয়েছে। তাই তারা যেন নতুন করে সংঘাতে লিপ্ত হতে না পারে এর জন্য একটি সোশ্যাল পিস এগ্রিমেন্টে সই করতে হবে। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। সিরিজ বাঁচানোর মিশনে রাত 8টায় ওভালে দ্বিতীয় টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে পাকিস্তান। প্রথম টেস্টে 90 রানের দাপটি জয়ে 2 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। অন্যদিকে এই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় ক্যারিবিয়ানরা। প্রথম টেস্টে 2 ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছে পাকিস্তানের টপ অর্ডার, সেই ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য সফরকারীদের। তবে ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না পাকিস্তানের ব্যাটার শান মাসুদ। স্পিন সহায়ক উইকেটে 2 দলের স্পিনারদের লড়াইয়ের পাশাপাশি টপ অর্ডারের ব্যাটারদের পারফরমেন্স ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেজর লিগ সকারে ঘরের মাঠে কলম্বাস ক্রুর সঙ্গে 2-2 গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। বিশ্বকাপ ফাইনালের পর ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নামেন লিওনেল মেসি। তবে ফেরার ম্যাচে সমর্থকদের জয় উপহার দিতে পারেননি ইন্টার মায়ামি অধিনায়ক। ঘরের মাঠে কলম্বাস ক্রুর সঙ্গে 2-2 গোলে ড্র করেছে তার দল। এই ড্রয়ে ইন্টার মায়ামির টানা 6 ম্যাচে জয়ের ধারা থেমেছে, তবে পয়েন্ট তালিকায় এখনও দ্বিতীয় স্থান ধরে রেখেছে মায়ামি। শীর্ষে থাকা ন্যাশভিলও নিজেদের ম্যাচে ড্র করায় মায়ামি তাদের চেয়ে 2 পয়েন্টেই পিছিয়ে আছে। মেসির সঙ্গে আর্জেন্টিনার আরেক তারকা রদ্রিগো ডি পলো বিশ্বকাপের পর মাঠে ফিরেছেন।
প্রীতি ক্লাব ফুটবল ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে 2-1 গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমে লিড নিয়েও জয় নিশ্চিত করতে পারল না অ্যাটলেটিকো মাদ্রিদ। খেলার 5 মিনিটে সানচেজের গোলে এগিয়ে যায় তারা। আর দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে ম্যানচেস্টার ইউনাইটেড। পেনাল্টি থেকে গোল করেন ব্রায়ান এমবেউমো। খেলা গড়া ছিল ড্রয়ের দিকে, তবে শেষ দিকে ব্রায়ান আরও একটি গোল করলে 2-1 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান ইউ। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সারা দেশের নদী দূষণমুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ঢাকার চারপাশে নৌপথ সচলের উদ্যোগ। বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবে না পুলিশ, রাজশাহীতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দ্রুত চুক্তির শর্তে ইরানে হামলা থেকে বিরত থাকার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই ছিল এখনকার মতো। পড়াশোনা দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।